নমস্কার বন্ধুরা, আরও একটি সায়েন্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের টপিক অ্যাসিড বেস এবং সল্ট। তো অ্যাসিড বেস সল্টের উপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায়, রেলের বিভিন্ন পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হয়েছে, সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব এবং সাথে ডিটেল যত রিলেটেড কোশ্চেন আছে আমি চেষ্টা করব তোমাদেরকে বলার। তো তোমরা এই পয়েন্টগুলোকে অবশ্যই নোট করবে এবং যেখানে যেখানে দরকার তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো। তো চলো আজকে শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। তো প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে তিনটি পণ্য ড্যাশ ড্যাশ এবং ড্যাশ ক্লোর ক্ষার মানে ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় তৈরি হয়। তো দেখো, ক্লোর অ্যালকালি প্রক্রিয়াটা কি সবার আগে এটা জেনে নেওয়া দরকার, তারপর আমরা এই কোশ্চেনটা করব। দেখো, ক্লোর অ্যালকালি প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কি হয়, ব্রাইন সলিউশন, যেটাকে আমরা বলা হয় লবণ জল, ঠিক আছে, লবণ এবং জল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড NaCl এবং জল এর যে মিক্সচার, এটাকেই বলা হয় ব্রাইন সলিউশন বা লবণ জলের মিক্সচার। এই লবণ জলের মিক্সচারের মধ্যে দিয়ে কি করা হয়, তড়িৎ প্রবাহ পাঠানো হয়। তার ফলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয় এবং এখানে কি কি উৎপন্ন হয় পণ্য হিসাবে, এক তো উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দ্বিতীয়ত উৎপন্ন হয় ক্লোরিন এবং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এবার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার বা ক্ষার, একে আমরা কি বলি অ্যালকালি, এবং ক্লোরিনের ক্লোর, ঠিক আছে, এই থেকে কিন্তু প্রসেসটার নাম হয়েছে ক্লোর অ্যালকালি প্রসেস। ক্লোরিনের ক্লোর এবং অ্যালকালি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের যে অ্যালকালি, এই জন্য এই প্রসেসের নাম হয়েছে ক্লোর অ্যালকালি প্রসেস। এবং এই প্রক্রিয়ায় যে তিনটে জিনিস উৎপন্ন হচ্ছে, এক তো সোডিয়াম হাইড্রোক্সাইড, দুই হচ্ছে ক্লোরিন এবং তিন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার কথা হচ্ছে কোনটি কোথায় উৎপন্ন হয়। তো দেখো, এখানে মনে রাখবে যে ক্যাথোডে হাইড্রোজেন মুক্ত হয়, হাইড্রোজেন মুক্ত হয় ক্যাথোডে, এবং অ্যানোডে মুক্ত হয় কিন্তু ক্লোরিন। তো এই যে যেই পয়েন্টগুলো তোমাদেরকে বললাম অবশ্যই নোট ডাউন করো, খুব কাজে আসবে। তো এখানে দেখো, ক্লোর অ্যালকালি প্রসেসের মধ্যে কি কি তৈরি হয়। ক্লোর অ্যালকালি প্রসেসে এক হয় হাইড্রোজেন, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, হাইড্রোজেন, ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটে জিনিস কিন্তু ক্লোর অ্যালকালি প্রসেসে তৈরি হয়। তো চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে পাঁচটি দ্রবণ নেওয়া হয়েছে, পাঁচটা সলিউশন আছে। সেই পাঁচটা সলিউশনের মধ্যে তোমাদেরকে পিএইচ বলে দেওয়া হয়েছে যে এ যে দ্রবণ তার পিএইচ ভ্যালু হচ্ছে 4, বি যে দ্রবণ তার পিএইচ ভ্যালু 1, সি এর হচ্ছে পিএইচ ভ্যালু 11 এবং ডি এর পিএইচ ভ্যালু হচ্ছে 7, আর ই এর পিএইচ ভ্যালু হচ্ছে কিন্তু 9। এবার বলা হয়েছে যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব অনুযায়ী পিএইচ এর বৃদ্ধির অনুক্রম কি হবে, ঠিক আছে। তো দেখো, যত পিএইচ কম হবে, মনে রাখবে পিএইচ স্কেলে পিএইচ এর ফুল ফর্ম কি, পোটেন্স হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পাওয়ারকে এখানে ইন্ডিকেট করছে। তাহলে পরে জলীয় দ্রবণে যার মধ্যে H পজিটিভ আয়নের উপস্থিতি বেশি, তার কিন্তু পিএইচ এর ভ্যালু হবে কম। যেগুলো তীব্র অ্যাসিড তাদের পিএইচ এর ভ্যালু কিন্তু কম হয়। জলীয় দ্রবণে যে বেশি পরিমাণে H পজিটিভ আয়ন দেবে তার কিন্তু পিএইচ ভ্যালু কি হবে, বেশি হবে। পিএইচ ভ্যালু কম হবে, বেশি নয় কম হবে। তাহলে এইগুলোকে যদি আমরা ক্রমবর্ধমান ক্রম অনুসারে সাজাই, তাহলে দেখতে পাবো সব থেকে বেশি পিএইচ ভ্যালু হচ্ছে 1 এর, তারপরে আসবে 4 এর, তারপরে আসবে 7 এর, তারপরে আসবে 9 এর এবং সর্বশেষে আসবে কিন্তু 11 এর। তাহলে পিএইচ এর সঠিক ক্রম যেটি হবে, কারেক্ট আনসার যেটি আসবে, অপশন সি। কোশ্চেন অপশন সি হবে উত্তর, কারেক্ট আনসার অপশন সি তোমাদের উত্তর হবে কোশ্চেন নাম্বার 3। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেন। এবার পিএইচ স্কেল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলবো। দেখো, পিএইচ এর পি কথাটির অর্থ কি। পিএইচ এর পি কথাটির অর্থ হচ্ছে, আসছে জার্মান শব্দ যার অর্থ হচ্ছে প্রোটেন্স, ঠিক আছে। পি কথা হচ্ছে প্রোটেন্স এবং এর কথা অর্থ কি, পাওয়ার। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব গণনা করার জন্য এই স্কেল গঠিত হয়েছে। নেক্সট চলে আসবো, কৃষক ভূপেশ মাটির পিএইচ গণনা করবে, ঠিক আছে, মাটির পিএইচ গণনা করবে ভূপেশ। এবার পিএইচ গণনা করতে গিয়ে ভূপেশ দেখতে পাচ্ছি যে তার জমির পিএইচ এর পরিমাণ হচ্ছে 11.6। তো 11.6 হওয়া মানেই বুঝতে পারছো যে বেসিক টাইপের হয়ে গেছে, ক্ষারীয় টাইপের হয়ে গেছে জমি। এবার কোনটি তার মাটির জন্য সঠিক সার হবে। তো দেখো, সবার প্রথমে কি করতে হবে, জমির এই যে খরতা তৈরি হয়েছে সেই খরতাকে দূর করতে হবে। জমিকে আগে পিএইচ ভ্যালু কমাতে হবে। যদি কখনো জমি অ্যাসিডিক হয়ে যায় তাহলে আমরা ক্ষার প্রয়োগ করব, ঠিক আছে, করে কি করব, জমিকে আমরা নিউট্রাল করব। আর এখানে যেহেতু জমি ক্ষারীয় প্রকৃতির হয়েছে সেই জন্য আমরা কি ইউজ করব, অ্যামফোটারিক অক্সাইড। অ্যামফোটারিক অক্সাইড মানে যে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে। তো এইরকমই একটা অ্যামফোটারিক সাবস্টেন্সের উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4(3). তো এটিকে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই যে ভূপেশের জমির যে পিএইচ, সেই পিএইচ কিন্তু নিউট্রালাইজ অবস্থায় চলে আসবে এবং জমির আবার কিন্তু উর্বরতা বৃদ্ধি পাবে।
নেক্সট বলা হয়েছে সীমা একটি লেবু চিপে তার রস জলে মেশালো, খুব ভালো কথা। এবার বলা হয়েছে জল মেশানোর ফলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কি হবে। তো দেখো কিভাবে পরিবর্তিত হবে। তো দেখো একটা জিনিস মনে রাখবে যে অ্যাসিডকে যখনই আমরা জলে দ্রবীভূত করব, অ্যাসিড কিন্তু এইচ প্লাস আয়ন দেবে, ঠিক আছে। যদি তীব্র অ্যাসিড হয় তাহলে বেশি পরিমাণে এইচ পজিটিভ আয়ন, যদি মৃদু অ্যাসিড হয় তাহলে কম পরিমাণে এইচ আয়ন, কিন্তু এইচ পজিটিভ আয়ন কিন্তু দেবেই। এবার এই যে এইচ পজিটিভ আয়ন এরা কিন্তু আবার একা একা থাকতে পারে না, এরা কি করে তুরন্ত জলের সাথে মিশে যায়, ঠিক আছে, গিয়ে উৎপন্ন করে কিন্তু H3O+ আয়ন। এবং কেমিস্ট্রির ভাষায় এই আয়নটির নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই আয়নটির নাম কি কেমিস্ট্রির ভাষায়? একে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। তাহলে কি করবে, হাইড্রোনিয়াম আয়ন কিন্তু উৎপন্ন করবে। তাহলে সীমা একটি লেবু চিপে তার রস যদি জলে মেশায়, তাহলে জলে মেশানোর ফলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কি হবে? অবশ্যই হাইড্রোজেনের আয়নের ঘনত্ব বেড়ে যাবে। তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন লবণের জলীয় দ্রবণে প্রায় 7-এর কাছাকাছি পিএইচ দেয়, অর্থাৎ কোন লবণের জলীয় দ্রবণের পিএইচ 7-এর কাছাকাছি হবে। তো দেখো এই কোশ্চেনের উত্তর তো হবে অপশন 3, অর্থাৎ পটাশিয়াম সালফেট হবে। এবার এই যে পটাশিয়াম সালফেট যেটি কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, এটি কিভাবে তৈরি হয়? এটি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড লবণ এবং এর সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর বিক্রিয়ায় কিন্তু উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট অর্থাৎ K2SO4, ঠিক আছে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড লবণ এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, যেটি কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সার হিসেবে ব্যবহৃত হয়। সেই জন্য এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ শুধুমাত্র 3। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। বলা হয়েছে নিচের কোনটি দুর্বল অ্যাসিড? এই যে অ্যাসিডগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে দুর্বল অ্যাসিড কোনটি? তো দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো একটা তীব্র অ্যাসিড, ঠিক আছে, কিন্তু বাদ এই যে H2SO4, ঠিক আছে, এটাও একটা তীব্র অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এটাও একটা তীব্র অ্যাসিড। H2CO3 এটা কিন্তু তীব্র অ্যাসিড না, এটা হচ্ছে মৃদু অ্যাসিড, ঠিক আছে। এবং H2SO3 অর্থাৎ সালফিউরাস অ্যাসিডও কিন্তু একটা তীব্র অ্যাসিড, ঠিক আছে। তাহলে কার্বনিক অ্যাসিড এক তো দুর্বল অ্যাসিড, ঠিক আছে, এবং এদিকে তোমরা অ্যাসিডিক অ্যাসিডও কিন্তু একটা দুর্বল অ্যাসিড। তাহলে উত্তর হবে কিন্তু অপশন এ, অর্থাৎ কার্বনিক H2CH3COOH এবং H2CO3, ঠিক আছে। এক তো কার্বনিক অ্যাসিড এবং অপরটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এবং এই যে অ্যাসিডিক অ্যাসিড মনে রাখবে 5 থেকে 20% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলা হয়? 5 থেকে 20% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কিন্তু বলা হয় ভিনিগার, ঠিক আছে। এবং এই যে কার্বনিক অ্যাসিড এটা কিসের মধ্যে থাকে? কার্বনিক অ্যাসিড থাকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসে। এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে কার্বনিক অ্যাসিড থাকে, যখন কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা খুলি তখন কার্বনিক অ্যাসিডের উপস্থিতির জন্য কার্বনিক অ্যাসিডটা বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, CO2 উৎপন্ন করে। তার ফলে কিন্তু এই যে ফিস শব্দ হয়, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে যে ফিস শব্দ হয় সেটা কিন্তু এই কারণে হয়। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে কার্বনিক অ্যাসিডের যখন আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলি কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে CO2 উৎপন্ন করে, তার ফলে কিন্তু ফিস শব্দ উৎপন্ন হয়। নেক্সট চলে আসবো, বলেছে বাবু একটি অ্যাসিডিক দ্রবণ টেস্ট টিউবে ঢেলে 70°C টেম্পারেচারে কি করছে? গরম করছে। পিএইচ এর কি পরিবর্তন হবে? তো দেখো অ্যাসিড বা ক্ষার যাই হোক না কেন তাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে পরে কিন্তু তার পিএইচ এর ভ্যালু অবশ্যই হ্রাস পাবে। পিএইচ এর ভ্যালু অ্যাসিডের ক্ষেত্রে হ্রাস পাবে এবং ক্ষারের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, এবং উভয় ক্ষেত্রে কিন্তু গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। যদি অ্যাসিডকে আমরা উত্তপ্ত করি তাহলে পরে অ্যাসিডের পিএইচ হ্রাস পাবে, গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। যদি ক্ষারকে আমরা উত্তপ্ত করি তাহলে ক্ষারের পিএইচ বৃদ্ধি পাবে এবং গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, দুজনেরই গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু হ্রাস পাবে আর ক্ষারের ক্ষেত্রে কিন্তু পিএইচ এর ভ্যালু বৃদ্ধি পাবে। তাহলে বলেছে যদি অ্যাসিডিক অ্যাসিডকে যদি আমি 70°, যদি একটা অ্যাসিডকে যদি 70°C টেম্পারেচারে আমি উত্তপ্ত করি তাহলে পিএইচ কি হবে? পিএইচ হচ্ছে হ্রাস পাবে, পিএইচ কমে যাবে। তাহলে অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট বলা হয়েছে নিচের বিবৃতি দুটি বিবেচনা করো এবং সঠিক উত্তরটিকে বেছে নাও। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে ঘ্রাণ সূচক অর্থাৎ অলফ্যাক্টরি ইন্ডিকেটর সেটি এমন একটি পদার্থ যা অ্যাসিড এবং ক্ষার এর উপস্থিতি গন্ধ পরিবর্তন করে। তাহলে অলফ্যাক্টরি ইন্ডিকেটর বা যেটা ঘ্রাণ নির্দেশক তা কি করে? অ্যাসিড এবং ক্ষারে তার কিন্তু গন্ধের পরিবর্তন ঘটে, তার ফলে কিন্তু একে আমরা চিহ্নিত করতে পারি। স্টেটমেন্ট 2-এ বলেছে পেঁয়াজ, লবঙ্গ তেল, ভ্যানিলা কিছু ঘ্রাণ নির্দেশক সূচকের এক্সাম্পল। তাহলে কিন্তু উভয় বিবৃতি সঠিক, অর্থাৎ অপশন সি। নিচের কোনটি অ্যাসিডের সূচক নয়? দেখো নিচের যেটি এর মধ্যে অপশনগুলোর মধ্যে যেটি অ্যাসিড সূচক না সেটা হচ্ছে স্টার্চ কাগজ, ঠিক আছে।
এই যে স্টার্চ কাগজ বা স্টার্চ অক্সাইড যে পেপার, সেটা কি করে, জারক পদার্থের উপস্থিতি শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়। বাদ বাকি কিন্তু এই যে ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ বা মিথাইল কমলা এবং লিটমাস, এরা কিন্তু সবাই অ্যাসিড বেস ইন্ডিকেটর, কারণ এরা অ্যাসিড এবং ক্ষারে বিভিন্ন বিভিন্ন বর্ণ ধারণ করে, তার ফলে কিন্তু কোনটা অ্যাসিডের দ্রবণ কোনটা ক্ষারের দ্রবণ আমরা বুঝতে পারি। এবং এই যে অ্যাসিড বেস ইন্ডিকেটর, তার মধ্যে লিটমাস, এই লিটমাসটা কিন্তু একটা প্রাকৃতিক ইন্ডিকেটর, ঠিক আছে। এবং সাথে সাথে তোমাদেরকে আমি নোটিং করাবো যে এই যে বিভিন্ন যে অ্যাসিড বেস ইন্ডিকেটর, যেমন ধরো ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস, এদের কার বর্ণ কিসে কি, সেটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে এবং এটা কিন্তু জানাটা খুবই দরকার। তো মিথাইল অরেঞ্জের সম্পর্কে সবার আগে জানবো। মিথাইল অরেঞ্জের কিন্তু ক্ষারে বর্ণ কি হবে, পিঙ্ক হবে। ক্ষারে এর বর্ণ হবে পিঙ্ক এবং অ্যাসিডে হবে হচ্ছে কালারলেস বা বর্ণহীন, ঠিক আছে। অ্যাসিডে এর বর্ণ হয়ে যাবে কিন্তু বর্ণহীন। মিথাইল অরেঞ্জ যদি দেখি, তাহলে মিথাইল অরেঞ্জ কিন্তু হবে ইয়েলো। কিসে হবে ইয়েলো? ক্ষারে। এবং যদি অ্যাসিডে বর্ণ বলা হয় তাহলে কিন্তু হবে রেড। মিথাইল রেড কিন্তু ক্ষারে হবে ইয়েলো এবং অ্যাসিডে হবে কিন্তু রেড, ঠিক আছে। অ্যান্ড লাইকেন অ্যাসিডে হবে ব্লু, অ্যাসিডে লাইকেনের কালার হবে কিন্তু ব্লু। অ্যাসিডে নয়, সরি, ক্ষারে হবে ব্লু এবং অ্যাসিডে হবে কিন্তু রেড। লাইকেনের ক্ষারে হবে ব্লু এবং অ্যাসিডে হবে কিন্তু রেড। তো এগুলো কিন্তু অবশ্যই রিলেটেড কোশ্চেন হিসেবে নোট ডাউন করো, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। নেক্সট চলে আসবো, বলেছে বিবৃতিগুলো বিবেচনা করো এবং সঠিক উত্তরটি চিহ্নিত করো। স্টেটমেন্ট ওয়ানে কি বলেছে? বলেছে একটি ঘ্রাণ সূচক এমন একটি পদার্থ যার গন্ধ অ্যাসিডিক এবং বেসিক দ্রবণের সঙ্গে মিশ্রিত হলে ভিন্নভাবে অনুভূত হয়। তাহলে এটা তো অবশ্যই কারেক্ট স্টেটমেন্ট। এবং পেঁয়াজ, লবঙ্গ তেল, ভ্যানিলার নির্যাস, এগুলি হলো কিছু ঘ্রাণ সূচকের এক্সাম্পল। তাহলে উভয় বিবৃতি কারেক্ট, কিন্তু অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলা হয়েছে একটি লিটমাস পেপারে পিএইচ পরীক্ষা করা হয়েছে। দ্রবণে তা লাল লিটমাসকে নীল করেছে, অর্থাৎ লাল লিটমাস ছিল নীল করেছে, তাহলে পিএইচ কি হবে? তো দেখো, লাল লিটমাসকে যদি নীল করে, তো লাল লিটমাসকে তো অলওয়েজ নীলে পরিণত করে ক্ষার, এবং ক্ষারের পিএইচ ভ্যালু কত হয়? 7-এর বেশি হয়। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হবে অপশন এ, অর্থাৎ 9। তাহলে কোনো লিটমাস পেপার দিয়ে আমি কোনো একটা দ্রবণের পিএইচ চেক করছি, যদি দেখি তার লাল বর্ণের লিটমাসকে নীল করে দিয়েছে, তাহলে বুঝতে হবে সেটি ক্ষার ছিল। ক্ষার ছিল বলেই তার পিএইচ ভ্যালু কিন্তু 7-এর বেশি হবে। এবং যদি 7-এর কম হতো, তাহলে পরে পিএইচ ভ্যালু তাহলে কি হয়ে যেত, সেটি কিন্তু অ্যাসিড হয়ে যেত। এবং সেক্ষেত্রে কি হতো, লাল তখন হচ্ছে কিন্তু নীল লিটমাসটা লাল বর্ণে পরিণত হতো। অ্যাসিডের ক্ষেত্রে লিটমাসের কালারের যেটা পরিবর্তন হতো, যেটা নীল লিটমাস লালে পরিণত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর হয়। দেখো, এটা একটি অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে, এবং জারক বিক্রিয়া, এবং যেটি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ড্রাইক্রোমেটের বিক্রিয়ার ফলে, ঠিক আছে। তাহলে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের অক্সিডেশনের ফলে। ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরের জন্য জারক হিসাবে কাকে প্রয়োজন, ঠিক আছে। তো ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হওয়ার জন্য অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমাইট, পটাশিয়াম K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন। তো অ্যালকালাইন KMnO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, এই যে এই অক্সিডেশন রিয়াকশনের জন্য, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেনকে দেখে নেব। বলা হয়েছে কাপড় কাচার সোডা হলো একটি ড্যাশ লবণ। কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3 10H2O, ঠিক আছে। একে বলা হয় কি ডেকাহাইড্রেট। পটাশিয়াম ডাইক্রোমেট ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হয় কিসের উপস্থিতিতে? তো দেখো, এই যে ইথানল থেকে যদি ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়, তাহলে অক্সিজেনের সংযুক্তির প্রয়োজন, অর্থাৎ জারণের প্রয়োজন। তো এখানে জারক পদার্থ হিসাবে, জারক অনুঘটক হিসাবে কাজ করে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করার জন্য ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। তো ক্ষারীয় পটাশিয়াম
পারম্যাঙ্গানেট এবং অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট কি করে, ইথানলের সাথে অক্সিজেন সংযুক্তি ঘটায় এবং তার ফলে ইথানল ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়। পরে চলে আসবো পরের কোশ্চেনে, বলেছে কাপড় কাচা সোডা হলো একটি ড্যাশ লবণ। তো কাপড় কাচা লবণ একটি বেসিক লবণ বা ক্ষারকীয় লবণ, এবং এই যে কাপড় কাচা সোডা যদি সংকেত দেখো সেটা হবে Na2CO3 সোডিয়াম কার্বনেট, এবং এটি কিন্তু ডেকাহাইড্রেট, অর্থাৎ এর মধ্যে 10 অণু জল উপস্থিত থাকে। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত Na2CO3 10H2O, এবং এই কাপড় কাচা সোডার মধ্যে 10 অণু জল উপস্থিত থাকে, এই জন্য এটিকে কিন্তু ডেকাহাইড্রেট বলা হয়। এবং আরও একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, বা যেটাকে আমরা সোডিয়াম বাইকার্বনেটও বলতে পারি। এবং এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি টার্টারিক অ্যাসিড আমি যুক্ত করি, তাহলে পরে কিন্তু এটি পরিণত হবে হচ্ছে বেকিং পাউডারে। ঠিক আছে, এটা পরিণত হবে বেকিং পাউডারে, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের যে মিক্সচার, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বেকিং পাউডার। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে বলা হয়েছে যখন অ্যাসিড ও ক্ষার পরিমাণ মতো প্রতিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার যখন পরিমাণ মতো বিক্রিয়া করে, তখন লবণ এবং জল তৈরি হয়। খুব ভালো কথা, সেই বিক্রিয়াটিকে কি নামে পরিচিত? তো দেখো, অ্যাসিড এবং ক্ষার যদি পরিমাণ মতো বিক্রিয়া করে, যেই বিক্রিয়ার ফলে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম হ্রাস পায় এবং লবণ এবং জল উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু নিউট্রাল রিয়াকশন বা নিরপেক্ষকরণ বিক্রিয়াও বলা হয়। ঠিক আছে, এবং এটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশনও তোমরা বলতে পারো। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়, সাথে সাথে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম যে সম্পূর্ণভাবে হ্রাস পায়, সেই বিক্রিয়াটিকে কি বলা হয়? নিউট্রালাইজেশন রিয়াকশন বা নিরপেক্ষীকরণ বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়াও বলতে পারো। এবং এর ফলে যে লবণটি তৈরি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রশমন লবণ। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে, বলা হয়েছে দুটি বিবৃতি আমাদের সামনে রাখা রয়েছে এবং এই বিবৃতিগুলির মধ্যে কোন কোন বিবৃতি ঠিক বা কোন বিবৃতিটি পার্টিকুলারলি ঠিক সেটা বলতে বলা হয়েছে স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে পিএইচ এর পি, এই কথার মানে হচ্ছে পোটেন্স, যা একটি জার্মান শব্দ। এবং পিএইচ অপশন 2তে বলা হয়েছে যে পিএইচ স্কেল 0 থেকে 16 পর্যন্ত হয় এবং এতে দ্রবণের অ্যাসিড বা ক্ষারের ধর্ম বোঝা যায়। তো দেখো, প্রথম স্টেটমেন্টটা অবশ্যই কারেক্ট, কারণ কি পিএইচ স্কেলের পি কথার মানে হচ্ছে পোটেন্স বা পাওয়ার। এই পোটেন্স শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি? পাওয়ার। ঠিক আছে, এখানে পিএইচ স্কেলে আমরা কি বুঝতে পারি যে এইচ পজিটিভ আয়নের গাঢ়ত্ব কত সেটা আমরা বুঝতে পারি। যদি এইচ পজিটিভ আয়নের গাঢ়ত্ব বেশি থাকে তাহলে কিন্তু সেটি তীব্র অ্যাসিড হয়, এবং যদি এইচ পজিটিভ আয়নের গাঢ়ত্ব কম থাকে তাহলে পরে কিন্তু সেটা ক্ষার হয়। সাধারণত পিএইচ স্কেলে অ্যাসিডের যে রেঞ্জ হয় সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হয়। ঠিক আছে, এবং 7 মানে নিউট্রাল সলিউশন। 7 থেকে 14 এই রেঞ্জের মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষারক বা ক্ষার আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে পরে এই পিএইচ স্কেলের রেঞ্জ থাকে কিন্তু 0 থেকে 14, 0 থেকে 16 কিন্তু নয়। ঠিক আছে, সুতরাং অফ স্টেটমেন্ট 1 কিন্তু কারেক্ট। এখানে আমরা যদি দেখি স্টেটমেন্ট 1, অপশন এ স্টেটমেন্ট 1 হচ্ছে সঠিক এবং স্টেটমেন্ট 2 কিন্তু হয়ে যাবে ভুল। এবং সাথে সাথে তোমাদেরকে আমি বলবো, দেখো এই যে পিএইচ স্কেল দেখতে পাচ্ছ, এই যে পিএইচ স্কেলের বিভিন্ন কালার, ঠিক আছে, দ্রবণের বিভিন্ন কালার পিএইচ স্কেল থেকে আমরা বুঝতে পারি কিন্তু তার পিএইচ কত। যদি 1 হয় তাহলে পরে এরকম মানে দেখতে পাচ্ছ যে এই যে কালার এবং তার হচ্ছে পিএইচ নাম্বার, এই কালারের সাথে সাথে কিন্তু তার সাথে আমরা রিলেট করতে পারি যে ওই দ্রবণের পিএইচ কত হবে, সেইভাবে কিন্তু দ্রবণটি অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। এই কোশ্চেনে বলা হয়েছে যে নিচের বিবৃতি দুটি বিবেচনা করতে এবং সঠিক উত্তরটি নির্ধারণ করতে বলা হয়েছে। তো স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে যে সোডিয়াম হাইড্রক্সাইড ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। তো সোডিয়াম হাইড্রক্সাইড যেটি একটি তীব্র ক্ষার, যার পিএইচ এর ভ্যালু কত? পিএইচ এর ভ্যালু হচ্ছে 14 সোডিয়াম হাইড্রক্সাইড। এবং 2 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে এই প্রক্রিয়ায় ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন উৎপন্ন হয়। তো স্টেটমেন্ট 2ও কিন্তু কারেক্ট। তাহলে যদি বলা হয় উত্তর কোনটি হবে, তাহলে কিন্তু উভয় বিবৃতি সঠিক হবে। এবং এর সাথে সাথে যে ক্লোর অ্যালকালি প্রসেস সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। নিচের বিবৃতিটি বিবেচনা করো এবং সঠিক উত্তরটি নির্ধারণ করো। তো দেখো, স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে লিটমাস একটি বেগুনি রঙের সূচক। ঠিক আছে, তো লিটমাস একটি বেগুনি রঙের সূচক এবং এটি লাইকেন থেকে প্রস্তুত করা হয়। তো এই স্টেটমেন্টটা কারেক্ট, কেননা লিটমাস অবশ্যই একটি প্রাকৃতিক নির্দেশক যেটা লাইকেন গাছ থেকে তৈরি করা হয়, এবং এই যে লাইকেন এটা হচ্ছে একটা থ্যালোফাইট শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, এবং এর বর্ণ কিন্তু বেগুনি হয়। ঠিক আছে,
নেক্সট চলে আসবো স্টেটমেন্ট 2 তে বলা হয়েছে লাল বাঁধাকপি, হলুদ, তারপরে এই সমস্ত থেকে কি করা হয়, ফুল থেকে প্রাকৃতিক উপাদান থেকেও কিন্তু সূচক তৈরি করা হয়। তো এটা অবশ্যই কারেক্ট যে বাঁধাকপি, হলুদ থেকে কিন্তু আমরা ন্যাচারাল যে ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর, সেটা কিন্তু আমরা তৈরি করি। তার মানে স্টেটমেন্ট 1ও কারেক্ট হলো, স্টেটমেন্ট 2ও কারেক্ট হলো। সেই জন্য অপশন এ অর্থাৎ উভয় বিবৃতি সঠিক কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখে নেব। মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ এর পরিমাণ কত জিজ্ঞাসা করা হয়েছে। তো মিল্ক অফ ম্যাগনেসিয়া কিন্তু একটা অ্যান্টাসিড। মিল্ক অফ ম্যাগনেসিয়া একটি অ্যান্টাসিড এজেন্ট, যা আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া আমরা ইউজ করি। এবং এর পিএইচ এর পরিমাণ কিন্তু 10.5। তো 10.5 এখানে অপশন নেই, 10.4 আছে। তো মোটামুটি কাছে 10.4। তো আমরা কিন্তু 10.4 আনসার করতে পারি। এবং মনে রাখতে হবে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া কিন্তু অ্যান্টাসিডের উপাদান বা অ্যান্টাসিড, যেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে বা স্টমাকে যে অ্যাসিড হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য, প্রশমিত করার জন্য কিন্তু আমরা ব্যবহার করছি। এবং অ্যাকর্ডিং টু এনসিইআরটি এর পিএইচ এর কারেক্ট ভ্যালু কিন্তু 10.5। তো আমাদের অপশনে 10.5 এর কাছাকাছি যেহেতু 10.4 রয়েছে, 10.4 আমরা করতে পারি উত্তর। যখন অ্যাসিডিক অ্যাসিড, এটা হবে অ্যাসিডিক, যখন অ্যাসিডিক অ্যাসিড হবে, এখানে লিখে নাও অ্যাসিড। যখন অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্রতিক্রিয়া করানো হয় অর্থাৎ রিয়াকশন করানো হয়, তখন উৎপন্ন হয় কি? তো দেখো অ্যাসিডিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তখন সোডিয়াম অ্যাসিডের উৎপন্ন হয়। এবং এই সোডিয়াম অ্যাসিডেটের রাসায়নিক সংকেত হচ্ছে CH3COONA, যেটি কিন্তু একটি সল্ট, যা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আমরা ব্যবহার করি। CH3COONA সোডিয়াম অ্যাসিডেট সল্ট, যা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আমরা ব্যবহার করি। অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় কিন্তু সোডিয়াম অ্যাসিডেট CH3COONA সল্ট, যেটা আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার করে থাকি। এবং নিচের কোনটি অ্যালকালি নয়? তো অ্যালকালি নয় কোনটি, সবার আগে দেখো বলে নি তোমাদেরকে যে অ্যালকালি হচ্ছে তারাই যারা কিন্তু জলে দ্রবীভূত হবে। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হবে তাদেরকে কিন্তু আমরা ক্ষার বলবো। তাহলে নিচের কোনটি অ্যালকালি নয় অর্থাৎ নিচের কোনটি ক্ষার নয়, অর্থাৎ কে জলে দ্রবীভূত হয় না? তো দেখো লিথিয়াম হাইড্রক্সাইড, কপার হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, বেরিয়াম হাইড্রক্সাইড, এই যে 4টি অপশন আছে এর মধ্যে কপার হাইড্রক্সাইড কিন্তু জলে দ্রবীভূত হয় না। অর্থাৎ জলে যদি দ্রবীভূত না হয় তাহলে কিন্তু সে অ্যালকালি নয়। ঠিক আছে, এটি কিন্তু বেস। তাহলে CuOH কিন্তু হবে তোমার কারেক্ট অ্যান্সার, যে CuOH একটি বেস এবং এটি কিন্তু অ্যালকালি নয়, এটি কিন্তু ক্ষারক, কিন্তু এটি ক্ষার নয়। ক্ষারক, যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হবে তাদেরকে কিন্তু আমরা ক্ষার বলবো। সূর্যমুখী ফুলের বৃদ্ধি ঘটে, ফুলের বৃদ্ধি ঘটে এমন মাটির পিএইচ এর পরিমাণ কত? 6.2। অর্থাৎ 6.2 যুক্ত পিএইচ যুক্ত মাটিতে সূর্যমুখী গাছের বৃদ্ধি হয় 6.2 থেকে 7.6। যদি দেখা যাচ্ছে যে মাটির পিএইচ এর পরিমাণ 5.1 হয়ে গেছে, তো 5.1 হয়ে যাওয়া মানে কি মাটি অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে কোন পদার্থটি মাটিতে যোগ করতে হবে? তো দেখো মাটি যদি অ্যাসিডিক হয়ে থাকে তাহলে মাটিকে নিউট্রাল করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, যার পিএইচ 6.2 থেকে 7.6 এর মধ্যে চলে আসে। তাহলে পরে এখানে আমরা কি করতে হবে, এখানে ক্ষারকীয় উপাদান কিন্তু অ্যালকালাইন সাবস্টেন্স বা ক্ষারকীয় উপাদান কিন্তু আমাদের মাটিতে অ্যাড করতে হবে। তো চুন কিন্তু একটি ক্ষারকীয় উপাদান, এটি যদি আমরা মাটিতে অ্যাড করি, মাটিতে যদি আমরা মিশিয়ে দিই তাহলে কিন্তু মাটির পিএইচ এর পরিমাণ আবার পুনরায় ঠিক হয়ে যাবে, তার ফলে আমাদের চাষের কাজে কিন্তু সুবিধা হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু চুন। নেক্সট চলে আসবো, বলা হয়েছে একটি যৌগ এক্স নামে একটা যৌগ নেওয়া হয়েছে যেটা গ্লাস ও সাবান শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যৌগটা এক্স নামক যে যৌগটা সেটা গ্লাস শিল্পেও ব্যবহৃত হচ্ছে এবং সাবান শিল্পেও ব্যবহৃত হচ্ছে। এটির জলের দ্রবণের পিএইচ 7-এর বেশি, এটির পিএইচ হচ্ছে 7-এর বেশি। তো 7-এর বেশি হয়ে যাওয়ার মানেটা হচ্ছে এটি এটি ক্ষারকীয়। যৌগটি হলো, এই যৌগটির নাম কি? তো দেখো গ্লাস শিল্পে এবং সাবান শিল্পে যেটি ব্যবহার করা হয় এই যৌগটি, সেটি কিন্তু হচ্ছে আমাদের ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা, যার রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3 10H2O এবং এই কারণে কিন্তু এটি ডেকাহাইড্রেট। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন ডি। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে, বলা হয়েছে যদি একটি দ্রবণের পিএইচ এর পরিমাণ 2.6 হয়
তো পিএইচ এর পরিমাণ যদি 2.6 হয় তাহলে আমরা বুঝতেই পারছি এটা কি টাইপের সলিউশন, এটা অ্যাসিডিক সলিউশন। তাহলে সেই দ্রবণটি কিরকম হবে? তো সেই দ্রবণটি হবে 1 নম্বর অপশনে বলা হয়েছে শক্তিশালীভাবে অ্যাসিডিক, নিরপেক্ষ প্রাকৃতিক, এটা তো নয়ই। নিরপেক্ষ বা প্রাকৃতিক মানে যদি নিউট্রাল হতে হয় তাহলে তার পিএইচ এর ভ্যালু 7 হতে হবে। শক্তিশালী ক্ষারীয়, তো শক্তিশালী ক্ষারীয় হতে গেলে তার পিএইচ এর পরিমাণ 14 এর কাছাকাছি হতে হবে। এবং দুর্বল অ্যাসিড, তো দুর্বল অ্যাসিডের পিএইচ এর পরিমাণ কিন্তু বেশি হয়, ঠিক আছে? দুর্বল অ্যাসিডের পিএইচ এর পরিমাণ 7 এর কাছাকাছি হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু হবে অপশন এ, অর্থাৎ শক্তিশালী অ্যাসিডিক হবে। নেক্সট বলা হয়েছে যে অ্যাসিড দ্রবণ বেশি সংখ্যক ড্যাশ আয়ন দেয়। তো অ্যাসিড দ্রবণ হচ্ছে বেশি সংখ্যক কিন্তু এইচ পজিটিভ আয়ন দেয়, যে এইচ পজিটিভ আয়নগুলো পরবর্তী সময়ে জলের সাথে মিশে গিয়ে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, কারণ এইচ পজিটিভ আয়ন একা থাকতে পারে না, এরা কিন্তু জলের সাথে মিশে গিয়ে উৎপন্ন করে কি হাইড্রোনিয়াম আয়ন। এবং যেখানে ক্ষারের দ্রবণে বেশি সংখ্যক কি আয়ন দেয়, OH মাইনাস আয়ন দেয়, ঠিক আছে? ক্ষারের দ্রবণে OH মাইনাস আয়ন দেবে এবং অ্যাসিডের দ্রবণে কিন্তু এইচ পজিটিভ আয়ন দেবে। তাহলে পরে এর যে কারেক্ট আনসার বেরিয়ে আসবে, কারেক্ট আনসার বেরিয়ে আসবে অপশন এ। কারণ এখানে দেখো বলা হয়েছে বেশি সংখ্যক, বেশি সংখ্যক, তার বেশি সংখ্যক যদি এইচ পজিটিভ আয়ন দেয় তাহলে পরে কিন্তু সেটা শক্তিশালী অ্যাসিড হবে, এবং বেশি সংখ্যক যদি OH মাইনাস আয়ন দেয় তাহলে পরে কিন্তু সেটা অবশ্যই শক্তিশালী ক্ষার হবে, ঠিক আছে? তো পরের অপশন কোশ্চেন দেখে নেবো। পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি প্রাকৃতিক সূচক নয়। এই যে এই অপশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দেখো মিথাইল অরেঞ্জ কিন্তু একটি প্রাকৃতিক অ্যাসিড বেস ইন্ডিকেটর নয়। বাদ বাকি পিটোনিয়ার রং, এখানে হাইড্রোজেনিয়া ফুলের পাপড়ি, হলুদ বা টারমারিক, এগুলো সব কিন্তু প্রাকৃতিক সূচক, কিন্তু মিথাইল অরেঞ্জ কিন্তু একটি প্রাকৃতিক সূচক নয়। এবং মিথাইল অরেঞ্জ এই অ্যাসিড বেস ইন্ডিকেটরটার এর ক্ষার যদি অ্যাসিডে আমরা মেশাই, ঠিক আছে, অ্যাসিডে এর কালার হবে কিন্তু রেড, এবং ক্ষারে বেসে কি হবে, হবে ইয়েলো। তাহলে অ্যাসিডে এর বর্ণ হবে রেড এবং বেসিক অর্থাৎ ক্ষারে কিন্তু হবে হচ্ছে ইয়েলো। নিচের কোন বিবৃতিটি অ্যান্টাসিড সম্পর্কিত ভুল? তো দেখো অ্যান্টাসিড শক্তিশালী অ্যাসিড, প্রথম অপশনে বলা হয়েছে অ্যান্টাসিড একটি শক্তিশালী অ্যাসিড, তো এই বিবৃতিটি কিন্তু ভুল, কিন্তু অ্যান্টাসিড কিন্তু কখনোই শক্তিশালী অ্যাসিড নয়, অ্যান্টাসিড হচ্ছে একটি মৃদু ক্ষার। তারপরে অপশনে বলা হয়েছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি অ্যান্টাসিড, তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই একটি অ্যান্টাসিড, এটা আমরা জানি। অপশন সিতে বলা হয়েছে অ্যান্টাসিড অ্যাসিড নিরপেক্ষকরণ করে, কোথাকার অ্যাসিড, স্টমাক অ্যাসিড, আমাদের স্টমাকে যে অ্যাসিড জমে বা স্টমাকে যে অ্যাসিড তৈরি হয় সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা অ্যান্টাসিডকে খাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ক্যালসিয়াম যুক্ত যে সমস্ত অ্যান্টাসিডগুলি রয়েছে সেই সমস্ত অ্যান্টাসিড যদি আমরা বেশি কনজিউম করি তাহলে পরে কিন্তু আমাদের স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আর পরবর্তী অপশনে বলা হয়েছে সোডিয়াম বাইকার্বনেট একটি, এটাকে আমরা অ্যান্টাসিড করে নিই, তো সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যান্টাসিড, তাহলে এটাও কিন্তু যদি আমরা এখানে অ্যান্টাসিড কথাটা লিখে নিই তাহলে পরে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট কিন্তু একটা অ্যান্টাসিড অবশ্যই, এবং সোডিয়াম বাইকার্বনেট কিন্তু একটি ক্ষার, যেটাকে আমরা কি বলি, বেকিং সোডা বলি, ঠিক আছে? এবং এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি আমরা টার্টারিক অ্যাসিড অ্যাড করি তাহলে সেটা বেকিং পাউডার হবে। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে নিচের কোন বিবৃতি অ্যান্টাসিড সম্পর্কিত ভুল, তাহলে পরে ভুল স্টেটমেন্ট কিন্তু অবশ্যই অপশন এ, অ্যান্টাসিড হলো একটি শক্তিশালী অ্যাসিড, এই অপশনটা কিন্তু ভুল। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে, বলা হয়েছে একটি শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিডের মিশ্রণের পিএইচ কত হতে পারে। তাহলে একটা শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড, তাহলে শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়ায় যেই লবণটি উৎপন্ন হবে সেটি কিন্তু হবে ক্ষারীয় লবণ। একটা জিনিস তোমরা মনে রাখবে, যে শক্তিশালী হবে তার লবণ তৈরি হবে, যদি শক্তিশালী ক্ষার হয় তাহলে ক্ষারীয় লবণ তৈরি হবে, যদি শক্তিশালী অ্যাসিড হতো তাহলে অ্যাসিডিক লবণ তৈরি হতো। এবং ক্ষারীয় লবণের পিএইচ এর পরিমাণ কত হবে, 7 বেশি হবে, অ্যাসিডিক লবণের পিএইচ এর পরিমাণ 7 কম হবে। তাহলে যেহেতু এখানে শক্তিশালী ক্ষার বলেছে তাহলে যেই লবণটা তৈরি হবে সেটা ক্ষারীয় লবণ এবং তার পিএইচ এর পরিমাণ কি হবে, 7 বেশি হবে, অপশন ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে আসবে। নেক্সট বলা হয়েছে ধাতব অক্সাইড পরিবেশে ড্যাশ অবস্থায় থাকে। ধাতব অক্সাইড পরিবেশে কি অবস্থায় থাকে? তো স্বাভাবিকভাবে কারেক্ট আনসার হবে বেসিক বা ক্ষারীয়। একটা জিনিস মনে রাখতে হবে যে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইডকে আমরা ক্ষার বলি, যেটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু কি উৎপন্ন করে, লবণ এবং জল উৎপন্ন করে। এবং ধাতব আহ, অধাতব অক্সাইডকে আমরা কি বলবো, অধাতব অক্সাইডকে কিন্তু আমরা অ্যাসিড বলবো। ধাতব অক্সাইড মানে সেটা ক্ষারীয় হলো এবং অধাতব অক্সাইড মানে কিন্তু সেটা অ্যাসিডিক হবে। তো কোশ্চেন নাম্বার 1ও যেটা এ হতেও রিলেটেড কোশ্চেন হিসেবে এটা বললাম, অবশ্যই মনে রাখবে, এবং এই কোশ্চেনের উত্তর কিন্তু অপশন বি হবে। নেক্সট বলা হয়েছে কোনটি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে বেকিং সোডা বলা হয়, তৈরিতে ব্যবহৃত অ্যাসিড এবং ক্ষার। তো সোডিয়াম বাইকার্বনেট তৈরি করার জন্য যে অ্যাসিড এবং ক্ষার ব্যবহৃত হয় সেটি মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3,
এবং তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুজনের রিয়াকশনের ফলে কিন্তু উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অর্থাৎ যেটি আমরা বেকিং সোডা বলি, সেটি উৎপন্ন হয়। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে, বলা হয়েছে নিচের কোনটি স্টার্চের উপস্থিতি নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো দেখো, স্টার্চের উপস্থিতি শনাক্তকরণ করার জন্য ব্যবহৃত হয় হচ্ছে আয়োডিন দ্রবণ, ঠিক আছে। এবং এই আয়োডিন কিন্তু গয়টার বা গলগণ্ড রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এবং স্টার্চের উপস্থিতি শনাক্তকরণ করার জন্য অবশ্যই ব্যবহৃত হয় হচ্ছে আয়োডিন। তো কারেক্ট অ্যান্সার হবে কিন্তু আয়োডিন। নেক্সট বলে দেব যে পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন বিবৃতিটি উচ্চ এইচ পজিটিভ আয়ন ঘনত্বযুক্ত দ্রবণের জন্য সত্য। তা দেখো, উচ্চ যদি এইচ পজিটিভ আয়নের ঘনত্ব হয় তাহলে বুঝতে হবে সেটি কিন্তু অবশ্যই অ্যাসিডিক দ্রবণ এবং এর পিএইচ এর পরিমাণ কিন্তু কম। তাহলে উচ্চ পিএইচ থাকা মানে দ্রবণটি অবশ্যই অ্যাসিডিক হবে এবং বেশি যেটি তীব্র অ্যাসিড হবে। এবং তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, তীব্র অ্যাসিডের জন্য কিন্তু পিএইচ এর মান কম হবে। একটি লবণ জলেতে গুলে তার পিএইচ এর মান দেখা গেছে যে ইউনিভার্সাল ইন্ডিকেটরে এর পিএইচ এর মান এসছে 7-এর বেশি। তাহলে পরে এটি সম্ভবত কি, দেখো যদি পিএইচ এর মান 7-এর বেশি হয় তাহলে অবভিয়াসলি এটি কিন্তু হবে ক্ষারকীয় লবণ, ঠিক আছে। কারণ পিএইচ এর মান যদি 7-এর কম হতো তাহলে অ্যাসিডিক লবণ হতো, এবং পিএইচ এর মান যদি 7 হতো তাহলে পরে সেটা নিউট্রাল সল্ট বা প্রশমিত লবণ হতো। এবার বেসিক্যালি কি হয়, প্রশমিত লবণ যখন তৈরি হয় তখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় ক্ষারীয় লবণ তৈরি হয়, এবং তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়ায় কিন্তু অ্যাসিডিক লবণ তৈরি হয় জেনারেলি। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যেটি এর মধ্যে ক্ষারকীয় লবণ সেটা কিন্তু পটাশিয়াম কার্বনেট K2CO3। K2CO3 একটি পটাশিয়াম কার্বনেট কিন্তু একটি ক্ষারকীয় লবণ। এবং এই যে পটাশিয়াম কার্বনেট কিভাবে তৈরি হচ্ছে, পটাশিয়াম হাইড্রক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড এবং পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হচ্ছে, তার ফলে কিন্তু পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ K2CO3 এবং জল উৎপন্ন হয় H2O, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখে নেব, বলা হয়েছে নিচের কোন দ্রবণ লিটমাস পেপারকে নীল রঙে রূপান্তরিত করে, ঠিক আছে। তাহলে আমরা জানি নীল লিটমাস লাল বর্ণে পরিণত হয় কিন্তু অ্যাসিডে, এবং লাল লিটমাস নীল রঙে পরিণত হয় কিন্তু ক্ষারের দ্রবণে, ঠিক আছে। তাহলে পরে এখানে বলা হয়েছে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, লেবুর রস, লেবুর রস কিন্তু একটা অ্যাসিডিক প্রকৃতির। তাহলে অ্যাসিডিক প্রকৃতি যদি হয় তাহলে এটা নীল লিটমাস লাল হবে। ভিনিগারও অ্যাসিডিক প্রকৃতির, কারণ ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে 5 থেকে 20% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কিন্তু ভিনিগার বলা হয়। তার মানে ভিনিগার হচ্ছে একটা অ্যাসিডিক, তাহলে এটাও কিন্তু কি করবে, নীল লিটমাসকে লাল করবে। পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডও কিন্তু একটা অ্যাসিডিক, তার মানে কি করবে, এও তোমার নীল লিটমাসকে লাল পরিণত করবে। কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু একটা ক্ষার, এ কি করবে, লাল লিটমাসকে নীল করবে, ঠিক আছে। এ লাল লিটমাস পেপারকে নীলে পরিণত করবে। তাহলে নিচের কোন দ্রবণ লিটমাস পেপারকে নীল বর্ণে পরিণত করছে, অর্থাৎ লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করছে, তাহলে উত্তর হবে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড। পরের কোশ্চেনে বলা হয়েছে গ্যাস্ট্রিক জুসে লিটমাস পেপারে ডোবানো হলে এর রং কি হবে। তো আমাদের যে গ্যাস্ট্রিক জুস থাকে সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে আমাদের গ্যাস্ট্রিক জুস তার পিএইচ এর পরিমাণ থাকে 1.2 থেকে 2, ঠিক আছে। লিখে রাখো যে HCl যেটা আমাদের স্টমাক বা গ্যাস্ট্রিক জুসে থাকে সেটা হচ্ছে 1.2 থেকে 2 এর পিএইচ ভ্যালু থাকে। তাহলে এখানে বুঝতে পারছি যে যদি এর মধ্যে আমি লিটমাস কাগজ ডুবাই তাহলে কি করবে, নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করবে। তাহলে এর রং কি হবে, ফাইনালি এর কালার কি হবে, ফাইনালি এর কালার হবে লাল, কারণ যেহেতু এটি অ্যাসিডিক ইন নেচার। পরের কোশ্চেনে চলে আসবো, বলা হয়েছে যে নিচের কোন বিবৃতিগুলি ভুল, এখানের মধ্যে কোন কোন বিবৃতি ভুল সেটা আমাদের বিবেচনা করতে হবে। অপশন এতে বলেছে ধাতুর অক্সাইড হচ্ছে অ্যাসিডিক এবং ধাতব নয়, এবং এমন অক্সাইড হচ্ছে ক্ষারীয়। তাহলে ধাতুর অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, প্রথমে আমরা এই স্টেটমেন্টটাকেই বলবো এটা ভুল স্টেটমেন্ট, কারণ ধাতব অক্সাইড হচ্ছে কি হয়, ক্ষারীয় হয়। অধাতব অক্সাইড হচ্ছে অ্যাসিডিক হয়। তা ধাতুর অক্সাইড হচ্ছে, এখানে বলা হয়েছে ধাতুর অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, তাহলে এটা ভুল স্টেটমেন্ট। অপশন বিতে বলা হয়েছে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয়, এটা ঠিক। এবং ধাতব নয় এমন অক্সাইড, ধাতব নয় এমন অক্সাইড মানে হচ্ছে অধাতব অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট। তাহলে এখানে যদি আমরা দেখি কোন কোন স্টেটমেন্টটা কারেক্ট, তাহলে হচ্ছে কিন্তু অপশন বি হচ্ছে কারেক্ট হয়ে যাবে। পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনে বলা হয়েছে যে পিএইচ পেপার ব্লু রং দেখায় যখন এটি দুধের ম্যাগনেসিয়াম দ্রবণে ডোবানো হয়। পিএইচ পেপার ব্লু রং দেখায় যখন একটি দুধের ম্যাগনেসিয়াম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম দ্রবণে ডোবানো হয়। এটি নির্দেশ করে যে ম্যাগনেসিয়াম দুধ অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়া কি। তো
মিল্ক অফ ম্যাগনেসিয়া অবশ্যই কিন্তু একটি মৃদু ক্ষার, যেটা অ্যান্টাসিডের এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি হবে? একটি মাইল্ড বেস, ঠিক আছে, অর্থাৎ মৃদু ক্ষার। মৃদু ক্ষার হবে, যেটা কিন্তু আমাদের স্টমাক অ্যাসিড প্রশমিত করার জন্য কিন্তু আমরা ব্যবহার করি। নেক্সট বলা হয়েছে লিটমাস দ্রবণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? লিটমাস কি করে? লিটমাস সম্পর্কে আগে জেনে নিই। যে লিটমাস হচ্ছে একটি প্রাকৃতিক ইন্ডিকেটর, যেটি লাইকেন গাছ থেকে তৈরি করা হয়। লাইকেন একটি থ্যালোফাইট শ্রেণীর উদ্ভিদ, এবং লিটমাসের কি করে, লিটমাস যে পেপার আছে, সেই লিটমাসের পেপার হচ্ছে, যদি আমরা অ্যাসিডে নিয়ে যাই তাহলে নীল লিটমাস লাল হয়ে যাবে, আর যদি ক্ষারে আমরা ডোবাই তাহলে লাল লিটমাস কিন্তু নীল বর্ণে পরিণত হবে। এবার স্টেটমেন্টগুলো এক এক করে পড়বো। বলা হয়েছে লিটমাস দ্রবণ হলো বেগুনি রঙের, যা লাইকেন থেকে নিষ্কাশিত হয়। তো অবশ্যই ঠিক, লিটমাসের কালার হচ্ছে বেগুনি, যেটা লাইকেন থেকে পাওয়া যায়। অপশন বিতে বলা হয়েছে লিটমাস দ্রবণ হলো কমলা রং, যা শ্যাওলা থেকে নিষ্কাশিত হয়। তাহলে লিটমাসের রং অবশ্যই কমলা না, শ্যাওলা থেকে নিষ্কাশন করা হয় না। অপশন সিতে বলা হয়েছে লিটমাস দ্রবণ হলো কমলা রঙের, যা লাইকেন থেকে নিষ্কাশিত হয়। তাহলে এটাও কারেক্ট না। তো আমাদের দেখো আর বাদবাকি অপশনগুলো পড়ারই দরকার নেই, যেহেতু এখানে বলা হয়েছে কোন বিবৃতিটি সঠিক। সঠিক বিবৃতি আমরা অপশন এতেই পেয়ে গেছি, অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন অ্যাসিড বেস মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, বা কোন অ্যাসিড এবং কোন ক্ষারের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে? তো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হওয়ার জন্য কি করতে হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন ঘটাতে হবে, এবং এখানে মনে রাখতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা তীব্র অ্যাসিড, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের বিক্রিয়ায় কিন্তু অ্যাসিডিক লবণ তৈরি হয়। সেই কারণে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডও হবে একটি অ্যাসিডিক সল্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখে নেব। বলা হয়েছে যে নদীর পিএইচ এর মান কমে যাওয়ায় তখন কি হয়? যদি নদীর পিএইচ এর পরিমাণ কমে যায় তাহলে স্বাভাবিকভাবে নদীর জল অ্যাসিডিক হয়ে পড়বে। নদীর জল বেশি অ্যাসিডিক হয়ে পড়বে। যদি পিএইচ এর পরিমাণ বেড়ে যায় তাহলে নদীর পিএইচ এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ক্ষারীয় হয়ে যাবে। পরের কোশ্চেনে বলা হয়েছে যখন অ্যাসিড ক্ষার জলে মেশানো হয় তখন কি হয়? তো দেখো, অ্যাসিডকে যদি জলে দ্রবণ করে মানে আমরা রাখি, তাহলে কি হবে? অ্যাসিডকে জলে রাখলে পরে কিন্তু, তো অ্যাসিডকে যখন আমরা জলে দ্রবীভূত করি তখন কি হয়? অ্যাসিডকে জলে দ্রবীভূত করলে ওর মধ্যে কিন্তু H পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যায়, কারণ অ্যাসিড জলে বিয়োজিত হয়, বিয়ে H পজিটিভ আয়ন, এবং ফাইনালি এই H পজিটিভ আয়নটা উৎপন্ন করে হাইড্রোনিয়াম আয়ন, অর্থাৎ H3O প্লাস আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। এবং ক্ষারকে যখন আমরা জলে দ্রবীভূত করব তখন ওর মধ্যে কিন্তু OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার অ্যাসিডকে যখন আমরা জলে দ্রবীভূত করব তখন অ্যাসিডকে যখন মানে জলের মধ্যে আমরা দেবো তখন কি হবে? অ্যাসিড ডাইলিউট হয়ে যাবে, অর্থাৎ তরল হয়ে যাবে। প্রতি ইউনিট আয়তনে মানে প্রতি ইউনিটে আয়তনে ওর যদি এই হাইড্রোনিয়াম আয়নের পরিমাণ বাড়বে, এটা কিন্তু ঠিক কথা, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু অ্যাসিডের গাঢ়ত্ব কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে, অর্থাৎ পিএইচ এর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। আবার উল্টো দিক থেকে যদি ক্ষারের কথা বলি, তাহলে ক্ষার কিন্তু জলীয় যখন জলে মানে আমরা নিমজ্জিত করব তখন কি হবে? ওর OH মাইনাস আয়ন দেবে, কেন? ক্ষার বিয়োজিত হবে, কি OH মাইনাস আয়ন দেবে। এবার OH মাইনাস আয়ন দেওয়া মানে কি? জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেল, কিন্তু ক্ষার নিজে কি হয়ে গেল? ক্ষার নিজে কিন্তু উইক হয়ে গেল। তাহলে এবার অপশনগুলো যদি আমরা পড়ি, বলা হয়েছে ঘনত্ব প্রতি ইউনিট আয়তন পরিমাণে হ্রাস পায়, তাহলে ঘনত্ব তো অবশ্যই হ্রাস পাবে। কার ঘনত্ব হ্রাস পাবে? অ্যাসিডের ঘনত্ব হ্রাস পাবে, ক্ষারের ঘনত্ব হ্রাস পাবে। দ্রবণ পাতলা হয়ে যাবে, অবশ্যই দ্রবণ পাতলা হয়ে যাবে। দ্রবণ ফুটতে শুরু করবে। তো দেখো একটা জিনিস বলি, ডাইলিউশন অফ অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিডের তরলীকরণ বা ক্ষারের তরলীকরণ দুটোই কিন্তু একটি তাপ উৎপাদক বা এক্সোথার্মিক কেমিক্যাল রিঅ্যাকশন, তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়ার এক্সাম্পল। এবং বলা হয়েছে যে দ্রবণ গরম হয়ে যায়। তাহলে এখানে যে কারেক্ট আনসার হবে কিন্তু সবকটি অপশনই কারেক্ট, ঠিক আছে, সবকটি অপশনই কারেক্ট। এখানে অপশনগুলোকে আমি কেটে দিচ্ছি, অল আর কারেক্ট। তাহলে সব স্টেটমেন্টগুলোই কিন্তু কারেক্ট হবে। নিচের কোনটি একটি প্রাকৃতিক নির্দেশক, প্রাকৃতিক অ্যাসিড বেস নির্দেশক, যা ড্যাশ থেকে নিষ্কাশিত হয়? তো দেখো, প্রাকৃতিক অ্যাসিড বেস ইন্ডিকেটর যেটা, সেটা হচ্ছে কিন্তু লিটমাস, এবং এই লিটমাস কিন্তু লাইকেন নামক থ্যালোপাইট শ্রেণীর উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে অপশন ডি কিন্তু কারেক্ট আনসার হবে। পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি অ্যান্টাসিডের সক্রিয় উপাদান? তো অ্যান্টাসিডের সক্রিয় উপাদান সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা বেকিং সোডা বলি, ঠিক আছে। এই বেকিং সোডা কিন্তু অ্যান্টাসিডের একটি সক্রিয় উপাদান, এবং বেসিক্যালি কিন্তু সোডিয়াম বাইকার্বনেট একটি মৃদু ক্ষার, মাইল্ড বেস, ঠিক আছে। পরের কোশ্চেনে খেয়াল করবো, বলা হয়েছে নিচের কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড? এই যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশ্যই একটা তীব্র অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অবশ্যই একটা দুর্বল অ্যাসিড, কারণ এটা একটা জৈব অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড।
নাইট্রিক অ্যাসিড ও তীব্র অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তো অবভিয়াসলি তীব্র অ্যাসিড, যেটাকে কিং অফ অ্যাসিড বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে কিং অফ অ্যাসিড বলা হয়। এবং নাইট্রিক অ্যাসিড সম্পর্কে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড কিন্তু আমরা জানি কি অ্যাসিড মানেই ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ জল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কিন্তু নাইট্রিক অ্যাসিড কিন্তু করে না। নাইট্রিক অ্যাসিড যদি মৃদু হয়, মানে অতীব মৃদু নাইট্রিক অ্যাসিড যদি ম্যাঙ্গানিজ বা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলেই কিন্তু একমাত্র হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, আদারওয়াইজ কিন্তু করে না। এটা একটা নাইট্রিক অ্যাসিড সম্পর্কে ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা, এটাকে আমরা বলি যে প্রথম আবিষ্কৃত অ্যাসিড, প্রথম আবিষ্কৃত অজৈব অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে বলবো যেটা, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। সমুদ্রের লবণ থেকে, সমুদ্রের জল থেকে কিন্তু অ্যাসিডটি প্রথম পাওয়া গেছিল। এবং এই অ্যাসিডিক অ্যাসিড কিন্তু একটা জৈব অ্যাসিড, কার্বনযুক্ত অবশ্যই। এবং এই অ্যাসিটিক অ্যাসিডের যদি 5 থেকে 20% জলীয় দ্রবণ আমরা নিই, সেটাকে আমরা বলবো কিন্তু ভিনিগার। নেক্সট বলা হয়েছে সাধারণ লবণের আনুমানিক পরিমাণিক ভর, পারমাণবিক ভর কত? তো সাধারণ লবণের আনুমানিক পারমাণবিক ভর হলো 58 গ্রাম পার মোল। অপশন ডি হবে কারেক্ট আনসার, 58 গ্রাম পার মোল। নেক্সট বলা হয়েছে যে মৌমাছির কামড় হওয়ায় অ্যাসিডের প্রভাব কমানোর জন্য কোন দ্রবণ প্রয়োগ করা হয়? তো দেখো, মৌমাছির হুল বা যে কোনো, যে সমস্ত বিষাক্ত, মানে ধরো নাও একটা কাঠ পিঁপড়ে কাটলো তোমাকে বা মৌমাছি কামড়ালো তোমাকে, তাহলে কি হলো, এদের হুলের মধ্যে থাকে অ্যাসিড। সেই অ্যাসিড যখন আমাদের শরীরে চলে আসে তখন কিন্তু আমাদের কি হয়, আমাদের একটা রিয়াকশন তৈরি হয়, জ্বালা করে, জায়গাটা ফুলে ওঠে, অসুবিধা হয়। তো এইটা যদি, এই অ্যাসিডকে নিউট্রাল করার জন্য কি করতে হবে? ক্ষার ইউজ করতে হবে, এবং অবশ্যই তীব্র ক্ষার না, অবশ্যই মৃদু ক্ষার ইউজ করতে হবে। সেখানে যদি সোডিয়াম হাইড্রক্সাইডের সাবান দিয়ে আমরা জায়গাটাকে পরিষ্কার করি, বা যদি আমরা চুন লাগাই, তাহলে পরে কিন্তু কি হবে, অ্যাসিডের যে প্রভাব সেটা কমে যাবে, আমাদের কিন্তু ব্যথা কিছুটা প্রশমন হবে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি অবশ্যই এফেক্টিভ? তো ক্যালামাইন দ্রবণ, অপশন বি তে যেটা বলা হয়েছে যে ক্যালামাইন দ্রবণ যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই প্রশমন হবে এবং আমাদের কিন্তু রিলিফ হবে। ল্যাকটিক অ্যাসিড হলো একটি, তো দেখো ল্যাকটিক অ্যাসিডের সংকেত সবার আগে জেনে নেব। ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H6O3। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড, সেটি কি 3টি কার্বন বিশিষ্ট অণু, এবং এই ল্যাকটিক অ্যাসিড কিসে পাই আমরা? দুধে পাই। দুধ বলতে আমরা দুধ থেকে যে দই হয় সেই দইতে কিন্তু আমরা পাই ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড বেসিক্যালি পাওয়া যায় কার্ড বা দইতে, এবং এটি কিন্তু 3টি কার্বন পরমাণু যুক্ত, ঠিক আছে। তাহলে এবং এটি অবশ্যই কি হবে, ল্যাকটিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড হবে, অজৈব না জৈব, অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো 50টা কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কিন্তু পরের নেক্সট পার্ট নিয়ে অবশ্যই আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও।